আসসালামু আলাইকুম, স্বাগতম নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইউক্রেনের পূর্বাঞ্চলের ১২টি গ্রাম দখলে নিল রাশিয়া। যুদ্ধ হলে ট্রাম্পকে কঠিন শিক্ষা দেওয়া হবে, ইরানের হুঁশিয়ারি। ধ্বংসস্তূপের নিস্তব্ধতা ভেঙে ফুটবলের গর্জন, হার না মানার বার্তা। সিরিয়ায় ফের মার্কিন হামলার ঝড়, আইএসের নামে আগ্রাসন। আসল উদ্দেশ্য কি? প্রশ্ন উঠছে সবার মনে। ইয়েমেনের কাছে চরমভাবে অপদস্থ ট্রাম্প। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি নিউজ দর্পণ সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি এক নতুন মোড় নিয়েছে, কারণ রাশিয়ার সেনাবাহিনী সম্প্রতি এক বড়সড় অভিযান চালিয়ে ইউক্রেনের পূর্বাঞ্চলের প্রায় ১২টি গ্রাম নিজেদের দখলে নিয়েছে, যা সমরবিদদের মতে যুদ্ধের গতিপথ সম্পূর্ণ বদলে দিতে পারে। দীর্ঘ সময় ধরে চলা এই সংঘাতের মধ্যে হঠাৎ করেই রাশিয়ার এই আগ্রাসী অগ্রগতি ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থাকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ঠেলে দিয়েছে, এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যে এই ১২টি গ্রাম দখল করা শুধুমাত্র ভৌগোলিক বিস্তার নয়, বরং এটি একটি কৌশলগত বিজয়, যা সামনের দিনগুলোতে রাশিয়ার জন্য সাপ্লাই লাইন এবং লজিস্টিক সাপোর্ট নিশ্চিত করতে বড় ভূমিকা রাখবে। স্থানীয় সূত্র এবং স্যাটেলাইট ইমেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী এই গ্রামগুলো মূলত ডোনেৎস্ক এবং লুহান্স্ক অঞ্চলের মধ্যবর্তী গুরুত্বপূর্ণ সংযোগস্থলে অবস্থিত হওয়ায় এখন পুরো এলাকার নিয়ন্ত্রণ রাশিয়ার হাতে চলে যাওয়ার উপক্রম হয়েছে, যা কিয়েভের জন্য নিঃসন্দেহে এক বড় ধাক্কা। ইউক্রেনের সেনাবাহিনী যদিও প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছে এবং তাদের দাবি যে তারা রাশিয়ার এই অগ্রগতি রুখে দেওয়ার জন্য পাল্টা কৌশল অবলম্বন করছে, কিন্তু মাঠ পর্যায়ের বাস্তবতা হল ভারী অস্ত্রশস্ত্র এবং জনবলের অভাবে তাদের পিছু হটতে হচ্ছে, এবং এর ফলে ওই অঞ্চলের সাধারণ মানুষ এক চরম মানবিক সংকটের মুখে পড়েছে। শীতের তীব্রতা কমার সাথে সাথেই রণক্ষেত্রে এই যে উত্তাপ ছড়িয়ে পড়েছে, তা ন্যাটো এবং পশ্চিমা মিত্রদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে, কারণ এতদিন ধরে বিলিয়ন ডলারের সহায়তা এবং অস্ত্র সরবরাহ করার পরেও যদি রাশিয়ার এই ধরনের অগ্রগতি অব্যাহত থাকে, তবে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। আপনারা যারা নিয়মিত আমাদের নিউজ দেখেন তারা জানেন যে যুদ্ধের খবর মানেই শুধু ধ্বংস আর মৃত্যুর পরিসংখ্যান নয়, এর পেছনে থাকে গভীর রাজনৈতিক চাল। আর তাই এই গ্রামগুলো দখলের মাধ্যমে রাশিয়া হয়তো শান্তি আলোচনার টেবিলে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে, অথবা প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা করছে। তবে এই ঘটনার পর আন্তর্জাতিক সম্প্রদায় কিভাবে প্রতিক্রিয়া দেখায় এবং ইউক্রেন তাদের হারানো জমি পুনরুদ্ধারে নতুন কোনো কাউন্টার অফেন্সিভ বা পাল্টা আক্রমণ চালায় কিনা, সেটাই এখন দেখার বিষয়। আর এই পুরো পরিস্থিতির উপর নজর রাখছে সারা বিশ্ব, কারণ এই যুদ্ধের ফলাফল শুধুমাত্র দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং এর সাথে জড়িয়ে আছে জ্বালানি বাজার, খাদ্য নিরাপত্তা এবং বিশ্ব অর্থনীতির ভবিষ্যৎ। রাশিয়া ইউক্রেন পরিস্থিতির উত্তাপের রেশ কাটতে না কাটতেই আমরা নজর দিচ্ছি মধ্যপ্রাচ্যের দিকে, যেখানে উত্তেজনার পারদ চরমে পৌঁছেছে এবং ইরানের পক্ষ থেকে ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে এক কঠোর হুঁশিয়ারি বার্তা দেওয়া হয়েছে, যা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ইরানের শীর্ষ সামরিক এবং রাজনৈতিক নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে যদি তাদের উপর কোনো ধরনের যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় অথবা ট্রাম্পের কোনো সিদ্ধান্তের কারণে তাদের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে ট্রাম্পকে এমন এক কঠিন শিক্ষা দেওয়া হবে যা ইতিহাস মনে রাখবে। এই বক্তব্যটি এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্যে ইতিমধ্যেই অস্থিরতা বিরাজ করছে এবং ডোনাল্ড ট্রাম্পের অতীতের কিছু সিদ্ধান্ত এবং বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট মিলিয়ে ইরান মনে করছে যে তাদের বিরুদ্ধে নতুন কোনো ষড়যন্ত্র হতে পারে। ইরানের এই হুঁশিয়ারি শুধুমাত্র কথার কথা নয়, বরং বিশ্লেষকরা মনে করছেন এর পেছনে রয়েছে তাদের সামরিক সক্ষমতার জানান দেওয়া এবং তাদের প্রক্সি নেটওয়ার্কের মাধ্যমে পুরো অঞ্চলে নিজেদের প্রভাব বিস্তার করার একটি প্রচ্ছন্ন ইঙ্গিত। ট্রাম্প যখন ক্ষমতায় ছিলেন তখন ইরানের সাথে পরমাণু চুক্তি বাতিল করা এবং পরবর্তীতে বিভিন্ন নিষেধাজ্ঞার কারণে দুই পক্ষের সম্পর্ক তলানিতে ঠেকেছিল। আর এখন যখন আবারও রাজনৈতিক পটপরিবর্তনের হাওয়া বইছে, তখন ইরান আগে থেকেই তাদের অবস্থান পরিষ্কার করে দিতে চাইছে যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এই কঠিন শিক্ষা বলতে ইরান ঠিক কী বুঝিয়েছে তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে নানা জল্পনা কল্পনা। এটা কি হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করা, নাকি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর ওপর সাইবার বা ড্রোন হামলার হুমকি, নাকি কূটনৈতিকভাবে আমেরিকাকে একঘরে করে দেওয়া, তা নিয়ে ডিবেট চলছে।
তবে ভয়ের বিষয় হল দুই পক্ষের এই বাগযুদ্ধ যদি বাস্তবে কোনো সংঘাতের রূপ নেয় তবে তা শুধুমাত্র ওই অঞ্চলের জন্যই নয়, বরং সারা বিশ্বের তেলের বাজার এবং অর্থনীতির জন্য এক বড় বিপর্যয় ডেকে আনতে পারে। আপনারা জানেন যে ইরান বরাবরই নিজেদের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন এবং তাদের এই সাম্প্রতিক বিবৃতি প্রমাণ করে যে তারা পিছু হটতে নারাজ। যুদ্ধের দামামা আর রাজনৈতিক উত্তেজনার ভিড়েও মানুষের বেঁচে থাকার অদম্য ইচ্ছা এবং হার না মানার মানসিকতা যে কতটা শক্তিশালী হতে পারে তার এক উজ্জ্বল দৃষ্টান্ত আমরা দেখতে পাচ্ছি যুদ্ধবিধ্বস্ত জনপদগুলিতে, যেখানে ধ্বংসস্তূপের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছে ফুটবলের গর্জন। চারদিকে যখন বোমার আঘাত, ভেঙে পড়া দালানকোঠা আর বারুদের ধোঁয়া, ঠিক তখনই একদল তরুণ এবং শিশু সব ভয়কে জয় করে ধুলোমাখা রাস্তায় ফুটবল নিয়ে নেমে পড়েছে, যা প্রমাণ করে যে বুলেট বা বোমা দিয়ে মানুষের আনন্দ আর স্বপ্নকে হত্যা করা যায় না। সম্প্রতি ভাইরাল হওয়া কিছু ফুটেজ এবং সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দেখা গেছে যে সিরিয়া বা গাজার মতো সংঘাতপূর্ণ এলাকার ধ্বংসস্তূপের মাঝেই বানানো হয়েছে অস্থায়ী গোলপোস্ট, যেখানে নেই কোনো সবুজ ঘাস বা গ্যালারি, আছে শুধু ইট পাথর আর সিমেন্টের গুঁড়ো। কিন্তু খেলোয়াড়দের চোখে মুখে যে উত্তেজনা আর জয়ের নেশা, তা কোনো বিশ্বকাপ ফাইনালের চেয়ে কম নয়। এই দৃশ্যটি আমাদের এক ভিন্ন বার্তা দেয়। এটি শুধু একটি খেলা নয়, এটি হলো বেঁচে থাকার লড়াই। এটি হলো মানসিক অবসাদ আর ট্রমা থেকে মুক্তি পাওয়ার এক অনন্য উপায়। মনোবিজ্ঞানীরা বলছেন, যুদ্ধের ভয়াবহতার মধ্যে শিশুরা যখন খেলে তখন তারা সাময়িকভাবে হলেও ভুলে থাকে যে তাদের মাথার উপর দিয়ে যুদ্ধবিমান উড়ে যাচ্ছে বা তাদের ভবিষ্যৎ অনিশ্চিত। আর এই মানসিক শক্তি তাদের পরবর্তী জীবনে টিকে থাকতে সাহায্য করে। ফুটবল এখানে শুধু বিনোদন নয়, এটি প্রতিরোধের এক ভাষা হয়ে দাঁড়িয়েছে, যেখানে প্রতিটি গোল মানেই হতাশার বিরুদ্ধে এক একটি বিজয়। স্থানীয়রা বলছেন, যখন এই ছেলেমেয়েরা ফুটবল খেলে তখন এলাকার বয়োজ্যেষ্ঠরাও কিছুক্ষণের জন্য ভুলে যান তাদের স্বজন হারানোর বেদনা। ধ্বংসস্তূপের পাশেই দাঁড়িয়ে তারা হাততালি দেন, উৎসাহ দেন, যেন মনে করিয়ে দেন যে ধ্বংসই শেষ কথা নয়, জীবন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবেই। এই ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে পৃথিবীটা যতই নিষ্ঠুর হোক না কেন, মানুষের ভেতরের প্রাণশক্তিকে দাবিয়ে রাখা অসম্ভব। খেলার মাঠের এই গর্জন হয়তো একদিন বন্দুকের গর্জনকে ছাপিয়ে যাবে, এই আশাই করছেন শান্তিকামী মানুষ। সিরিয়ার দিকে, যেখানে আবারও মার্কিন হামলার ঝড় বয়ে গেছে এবং পেন্টাগনের দাবি অনুযায়ী এই হামলা চালানো হয়েছে ইসলামিক স্টেট বা আইএসের পুনরুত্থান ঠেকানোর জন্য। কিন্তু স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মনে এখন একটাই প্রশ্ন, আইএসের নামে এই আগ্রাসনের আসল উদ্দেশ্য কী? গত কয়েকদিনে সিরিয়ার বিভিন্ন স্থানে মার্কিন যুদ্ধবিমান থেকে যে পরিমাণ বোমা বর্ষণ করা হয়েছে এবং ড্রোন হামলা চালানো হয়েছে তা বিগত কয়েক মাসের রেকর্ড ছাড়িয়ে গেছে। আর এর ফলে আইএসের কজন সদস্য মারা গেছে তার চেয়ে বড় খবর হয়ে দাঁড়িয়েছে সাধারণ মানুষের হতাহত হওয়ার ঘটনা এবং অবকাঠামোগত ক্ষতি। আমেরিকা বারবার বলছে যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং বিশ্বকে নিরাপদ রাখতেই তাদের এই অভিযান, কিন্তু সমালোচকরা বলছেন যে আইএসের নাম ব্যবহার করে আমেরিকা মূলত সিরিয়ার তেল সমৃদ্ধ অঞ্চলগুলোতে নিজেদের নিয়ন্ত্রণ বজায় রাখতে চাইছে এবং আসাদ সরকার ও তাদের মিত্রদের চাপে রাখার কৌশল নিয়েছে। ভূরাজনীতির জটিল সমীকরণে সিরিয়া এখন এমন এক দাবার বোর্ডে পরিণত হয়েছে যেখানে আমেরিকা, রাশিয়া, তুরস্ক এবং ইরান সবাই নিজেদের স্বার্থ হাসিলের জন্য তৎপর, আর মাঝখান থেকে পিষ্ট হচ্ছে সিরিয়ার সাধারণ জনগণ। সমর বিশেষজ্ঞরা প্রশ্ন তুলছেন, আইএস তো অনেক আগেই তাদের মূল ভূখণ্ড হারিয়েছে এবং এখন তারা ছোট ছোট স্লিপার সেলে বিভক্ত, তাহলে এত বড় পরিসরে বিমান হামলার যৌক্তিকতা কি? নাকি এর পেছনে রয়েছে আসন্ন মার্কিন নির্বাচনের কোনো হিসেব নিকেশ বা মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি দীর্ঘস্থায়ী করার পরিকল্পনা? স্থানীয় সূত্রগুলো জানাচ্ছে যে হামলার লক্ষ্যবস্তু হিসেবে এমন কিছু জায়গাকে বেছে নেওয়া হয়েছে যা কৃষি এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ, আর এতেই সন্দেহের দানা বাঁধছে যে এটি কি শুধুই সন্ত্রাস দমনের অভিযান নাকি সিরিয়াকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেবার চেষ্টা। ইয়েমেন ইস্যু নিয়ে, যেখানে সাম্প্রতিক ঘটনা প্রবাহে মনে হচ্ছে যে সাবেক এবং সম্ভাব্য ভবিষ্যৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার নীতি ইয়েমেনের হুতি বিদ্রোহীদের কাছে
এবং সামগ্রিক পরিস্থিতির কাছে চরমভাবে অপদস্থ বা বড় ধরনের কূটনৈতিক হোঁচট খেয়েছে। যদিও ট্রাম্প এখন সরাসরি ক্ষমতায় নেই, কিন্তু তার অনুসারীরা এবং তার প্রণীত নীতিগুলো এখনও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রভাব ফেলে। আর ইয়েমেনের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রাম্প প্রশাসনের সময় নেওয়া কঠোর নীতি এবং হুতিদের সন্ত্রাসী তকমা দেওয়ার যে উদ্যোগ ছিল তা কার্যত ব্যর্থ হয়েছে বা বুমেরাং হয়েছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে এবং আশেপাশের অঞ্চলে নিজেদের প্রভাব এমনভাবে বিস্তার করেছে এবং তাদের সামরিক সক্ষমতা ড্রোন ও মিসাইল প্রযুক্তিতে এতটাই উন্নত করেছে যে পশ্চিমা বিশ্বের, বিশেষ করে ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরব বা আমিরাতের ডিফেন্স সিস্টেমও তাদের আটকাতে হিমশিম খাচ্ছে। বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের সময় যে ম্যাক্সিমাম প্রেসার বা সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি গ্রহণ করা হয়েছিল তা ইয়েমেনের ক্ষেত্রে কাজ তো করেইনি, বরং হুতিদের আরও বেশি আগ্রাসী এবং ইরান নির্ভর করে তুলেছে, যা মার্কিন পররাষ্ট্রনীতির জন্য এক বড় পরাজয় বা অপদস্থ হওয়ার শামিল। এছাড়া বর্তমানে ইয়েমেনের মানবিক সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে চাপ রয়েছে তার বিপরীতে দাঁড়িয়ে পুরনো সেই কঠোর নীতির কথা বলাটা এখন ট্রাম্প শিবিরের জন্য রাজনৈতিকভাবেও বিব্রতকর হয়ে দাঁড়িয়েছে। হুতিরা এখন প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এবং তাদের হামলার লক্ষ্যবস্তু থেকে বাদ যাচ্ছে না মার্কিন রণতরীয়, যা সুপার পাওয়ার আমেরিকার ইমেজে বড় দাগ ফেলছে। এই পরিস্থিতিতে ট্রাম্প যদি ভবিষ্যতে ক্ষমতায় আসেনও, তবুও ইয়েমেন সংকট তার জন্য এক বড় গলার কাটা হয়ে থাকবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অন্যদিকে ইয়েমেনের সাধারণ মানুষ, যারা বছরের পর বছর ধরে দুর্ভিক্ষ আর যুদ্ধের মধ্যে দিন কাটাচ্ছে, তাদের কাছে এই পরাশক্তিদের হার জিতের চেয়ে দুমুঠো খাবার জোগাড় করাটাই বড় চ্যালেঞ্জ।